আলহামদুলিল্লাহ 1428 26 আষাঢ় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে উপস্থাপন করব বাংলা সাহিত্য থেকে জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি। এই দিনপঞ্জিটির চতুর্থ পর্ব, এটি শেষ পর্ব। তো গত পর্বে উপস্থাপন করেছিলাম 5ই সেপ্টেম্বর রবিবার 1971, কিন্তু মার্সিফিকেশন করে নয় এই পর্যন্ত। আজকের পর থেকে 131 পৃষ্ঠা। 11ই অক্টোবর সোমবার 1971। শরীফ বলল 11ই অক্টোবর মানে নভেম্বর ডিসেম্বর, স্বাধীনতার অর্জনের প্রায় কাছাকাছি। শরীফ বলল সেই যে মাসখানেক আগে কাগজে পড়েছিলাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কথা, তার সম্বন্ধে আজ শুনে এলাম। কি শুনে এলে? কোথায় শুনলে? ডাক্তার রাব্বির কাছে। রাব্বি জানো তো, আমাদের সুজার ভাস্তে, এই ডাক্তার ফজলে রাব্বি। শরীফের এক ইঞ্জিনিয়ার বন্ধু সুজা সাহেব, তার ভাস্তে ডাক্তার ফজলে রাব্বি। ফজলে রাব্বি আমরা জানি বুদ্ধিজীবীদের একজন। শরীফ বলল আজ ফকিরের অফিসে গেছিলাম, ওখানে রাব্বির সঙ্গে দেখা। ওর মুখেই শুনলাম মতিউর রহমানের ফ্যামিলি 29 সেপ্টেম্বর করাচি থেকে ঢাকা এসেছে। করাচি হলো পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচি, আর এটি একটি বৃহত্তম শহর। মতিউর রহমানের শ্বশুর গুলশানের এক বাড়িতে থাকে। সেইখানে 30 তারিখে মতিউরের 40 হয়েছে। রাব্বি গিয়েছিল 40। মিসেস মতিউর নাকি বাংলা বিভাগের মনিরুজ্জামানের শালী। মনিরুজ্জামান মনির চৌধুরী, আমাদের স্যার মনিরুজ্জামানের। তার মানে ডলির বোন। দাঁড়াও, এই বোনকে তো দেখেছি ডলির বাসায়, ডলিদের বাসায়, মিলি এর নাম। ডলির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। ডলি, মনিরুজ্জামান স্যার, ওদের কোনো খোঁজেই জানি না। দুটো বাচ্চা নিয়ে কোথায় যে ভেসে ভেসে বেড়াচ্ছে কে জানে। ওপারেও যায়নি, গেলে বেতারে নিশ্চয়ই গলা শুনতে পেতাম। স্বাধীন বাংলা বেতারে বহু পরিচিত জনের গলা শুনি, তারা ছদ্মনাম ব্যবহার করে, কিন্তু গলা শুনে চিনতে পারি। প্রথম যেদিন স্বাধীন বাংলা বেতারে সালে আহমেদের কণ্ঠে খবর শুনি, খুব চেনা চেনা লেগেছিল। 2-1 দিন পরেই চিনেছিলাম সে কণ্ঠ হাসান ইমামের। হাসান ইমাম কিন্তু এখনো জীবিত আছেন। ইংরেজি খবর ও ভাষ্য প্রচার করে যারা, সেই আবু মোহাম্মদ আলী ও আহমেদ চৌধুরী হলো আলী জাকের আর আলমগীর কবির। গায়কদের গলা তো সহজেই চেনা যায়। রথীন্দ্রনাথ রায়, আব্দুল জব্বার, অজিত রায়, ইন্দ্রমোহন রাজবংশী, হরলাল রায়। এই রথীন্দ্রনাথ রায় এখনো আছেন। কথিকায় সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান আমরা চিনি। কথিকা মানে প্রোগ্রাম যে লেখে, প্রোগ্রাম যে লেখে তাকে বলে কথিকা। সৈয়দ আলী আহসান আমরা চিনি কে, জাতীয় সঙ্গীতে যিনি ইংরেজি করেছিলেন, বিশেষ করে সেভাবে আমরা ভালো চিনি। কামরুল হাসান, ফয়েজ আহমেদ, প্রায় সকলের এই গলা শুনে বুঝতে পারি। নাটকে রাজু আহমেদ, মাধুরী চট্টোপাধ্যায়, এদের সবার গলায় এক লহমায় বুঝে যায়। লহমা মানে হলো মুহূর্ত, আর এক মুহূর্তে 48 মিনিট। 16ই ডিসেম্বর বৃহস্পতিবার 1971। 16ই ডিসেম্বর বৃহস্পতিবার 1971। অনেক সময় এটা বহু নির্বাচনী থাকে বা ইন্টারভিউতে থাকে। 16ই ডিসেম্বর কি বার ছিল? বৃহস্পতিবার 1971। আজ সকাল 9টা পর্যন্ত যে আকাশযুদ্ধ বিরতির কথা ছিল সেটা বিকেলে 3টে পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুর থেকে সারা শহরে ভীষণ চাঞ্চল্য ও উত্তেজনা। পাকিস্তানি আর্মি নাকি সারেন্ডার করবে বিকেলে। সারেন্ডার শব্দটা ইংরেজি, অর্থ হলো আত্মসমর্পণ, আর আকাশযুদ্ধ মানে হলো বিমান যুদ্ধ। সকাল থেকে কলিম, হুদা, লুলু যারাই এলো সবার মুখেই এক কথা, দলে দলে লোক জয় বাংলা ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়েছে কারফিউ উপেক্ষা করে। কারফিউ মানে জরুরি অবস্থা। এই কারফিউ শব্দটাও ইংরেজি শব্দ, CURFEW। পাকিস্তানি সেনারা, বিহারিরা সবাই নাকি পালাচ্ছে। পালাতে পালাতে পথে ঘাটে এলোপাথারি গুলি করে বহু বাঙালিকে খুন জখম করে যাচ্ছে। মঞ্জুর এলেন তার 2 মেয়েকে নিয়ে, গাড়ির ভেতরে বাংলাদেশের পতাকা বিছিয়ে। তিনিও ওই এক কথাই বললেন। বাদশাহ এসে বলল, এলিফ্যান্ট রোডের আজিজ মোটরসের মালিক খান জিপে করে পালাবার সময় বেপরোয়া গুলি চালিয়ে রাস্তার বহু লোক জখম করেছে। এখানে বিহারি ভারতের বিহার রাজ্যের অধিবাসী
স্ত্রীলিঙ্গে বলা হয় বিহারিণী বা বিচরণকারী। এরা কি বলছে একটু খেয়াল করি, এই বিহারীরা কি করছে। বিহারীরা সবাই নাকি পালাচ্ছে, পাকিস্তানি সেনারা বিহারীরা সবাই নাকি পালাচ্ছে। কেন পালাচ্ছে? আর পালানোর সময় পথে ঘাটে এলোপাথারি গুলি করে বহু বাঙালিকে খুন জখম করেছে। তাহলে বিহারীরা সে সময় আমাদের বেশ ক্ষতিই করেছিল। মঞ্জুর যাবার সময় পতাকাটা আমাকে দিয়ে গেলেন, বললেন আজ যদি সারেন্ডার হয় কাল সকালে এসে পতাকাটা তুলব। আজ শরীফের কুলখানি, তাহলে লেখিকার স্বামীও মারা গেছেন শরীফ, তার কুলখানি আজকে। আমার বাসায় যারা আছেন তারা সবাই সকাল থেকে দোয়া দরুদ কুল পড়ছেন। পাড়ার সবাইকে বলা হয়েছে বাদ মাগরেবের মিলাদে আসতে। এ কে খান, শানু, মঞ্জু, খুকু সবাই বিকেল থেকে এসে কুল পড়ছে। জেনারেল নিয়াজি 90,000 পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে আজ বিকেল 3টের সময়। মানে অন্যরকম একটা বিষয় কিন্তু তার এই দিনলিপিতে। কয়টার সময় আত্মসমর্পণ করছে? 3টায়। 16 ডিসেম্বর কি বার? বৃহস্পতিবার। ওই সময় কারা কারা গুলি ছুড়তে পালিয়েছে, কে গাড়িতে পতাকা নিয়ে আসছে, একটা মানে কি বলবো, খুব ভালো স্বাধীনতার ইতিহাস জানা যায় এটা থেকে। যুদ্ধ তাহলে শেষ, তাহলে আর কাদের জন্য সব রসদ জমিয়ে রাখবো? রসদ মানে হলো রান্নার সরঞ্জাম। আমি গেস্ট রুমের তালা খুলে চাল, চিনি, ঘি, গরম মশলা বের করলাম কুলখানির জর্দা রাঁধবার জন্য। মা, লালু, অন্যান্য বাড়ির গৃহিণীরা সবাই মিলে জর্দা রাঁধতে বসলেন। তো এখানে বোঝা যায় যে স্বাধীনতা যুদ্ধের সময় ইনি খাবার দিয়েও সাহায্য করেছেন মুক্তিযোদ্ধাদের। তার লেখার ভেতরে স্পষ্ট যে কাদের জন্য রসদ জমিয়ে রাখবো, তাহলে যুদ্ধ শেষ হয়ে গেছে, মুক্তিযোদ্ধারা এখন আর আসবে না। সেই জন্যে রাতে রান্নার জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি এখান থেকেই দিলাম। আগামীকাল সকালের নাস্তার জন্য ময়দা, ঘি, সুজি, চিনি, গরম মশলা এখান থেকেই বের করে রাখলাম। লেখিকা সবকিছু বের করে রাখছে, খাবার রান্নার আমাদের দাওয়াত থাকলো। তো এবার শব্দার্থগুলো উপস্থাপন করব। করাচি, করাচি হলো KARACHI, করাচি, পাকিস্তানের বৃহত্তম শহর। আর আরবিতে ওরা বলে কারাজি, এইটা বলে আরবিতে করাচি। পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর। সিন্ধু প্রদেশের রাজধানী কোন দেশের? পাকিস্তানের। তাহলে বোঝা গেল পাকিস্তানও ছোটখাটো শহর নয়, তাদের প্রদেশ আছে। আমাদের বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক ছোট। কথিকা, কথিকা অর্থ নির্দিষ্ট পরিসরে, কথিকা বলতে বোঝায় নির্দিষ্ট পরিসরে বর্ণনাত্মক রচনা। আবার কথিকা আসলে প্রোগ্রাম যে লেখে তাকে বলা হয় কথিকা। প্রোগ্রাম যে লেখে। লহমা, লহমা শব্দের অর্থ হলো, এটা আরবি লমহ, আরবি লমহ থেকে আসছে, লমহ, এ হলো লহমা। অর্থ হলো অতি অল্পকাল। অতি অল্পকাল বললে একটু মুহূর্ত, 48 মিনিট, আর অতি অল্পকাল অল্প সময়। আকাশ যুদ্ধ, আকাশ যুদ্ধ অর্থ হলো বিমান যুদ্ধ, বিমানে বিমানে যে যুদ্ধ হয়। পাকিস্তানিরা চেষ্টা করছিল যে বাঙালিদেরকে একবারে ধ্বংস করে দিয়ে যাবে, এই জন্য আকাশ থেকে বোমা ফেলেও আমাদেরকে মানে কি বলবো, দেশটা ধ্বংসের পায় তারা চালিয়েছে। সারেন্ডার, সারেন্ডার ইংরেজি শব্দ, SURRENDER, সারেন্ডার। সারেন্ডার অর্থ হলো আত্মসমর্পণ বা পদত্যাগ। এখানে পদত্যাগ হবে না, আত্মসমর্পণ। আত্মসমর্পণ। আর কারফিউ, কারফিউ শব্দটা ইংরেজি CUR, FEW, কারফিউ। কারফিউ অর্থ হলো সান্ধ্য আইন। জনসাধারণের বাড়ির বাইরে যাওয়া নিষেধ। কারফিউ হলে জনসাধারণ বাড়ির বাইরে যেতে পারে না, সান্ধ্য আইন।
আচ্ছা, সান্ধ্য আইন লিখি। সান্ধ্য আইন। বিহারি। বিহারি হলো ভারতের বিহার রাজ্যের অধিবাসী, স্ত্রীলিঙ্গে বিহারিণী। এটার স্ত্রী হলো বিহারিণী। বিহারিণী, এটা জানা অবশ্যই জরুরি। বিহারিণী। আর শাব্দিক অর্থ হলো বিচরণকারিণী। বিচরণকারী। আর এটা তো বলছি যে ভারতের বিহার রাজ্যের অধিবাসীদেরকে বিহারি বলা হয়। আর রসদ। রসদ শব্দের অর্থ হলো, এটা ইংরেজিতে বলা হয় রেশন। RATION, রেশন। এখন আমরা রেশন বলতে যেটা বুঝি সরকারের অনুদান যা পায়, গরিবে পায়, কিন্তু এখানে কিন্তু সেই অর্থে ব্যবহৃত হবে না। সৈন্যদের আহার্য, রেশন। প্রয়োজনীয় অর্থ, এই অর্থে ব্যবহৃত হবে না। এখানে রসদ বলতে হলো রান্নার সরঞ্জাম, ঠিক আছে। সৈন্যদের আহার্য। লাভেন্ডার। লেখিকা অনেক ফুলের কথা উল্লেখ করেছেন, যেমন বনি প্রিন্স, অ্যানা হার্কনেস, সিমন, ল্যাভেন্ডার, বুকানিয়া, পাসকালি, পিচ। তো এখানে একটা ফুলের নাম আমি দেখাই, এগুলি ইংরেজি ফুলের নাম সব। ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার LAVEN, ল্যাভেন্ডার। এই ল্যাভেন্ডারটা হলো এক জাতীয় সুগন্ধি গাছ, গুল্ম জাতীয় চিরহরিত উদ্ভিদ। এক জাতীয় সুগন্ধি গাছ, সুগন্ধি। আর এটা চিরহরিত গুল্ম জাতীয় উদ্ভিদ, সুগন্ধি গাছ। তো এই হলো চতুর্থ পর্ব। আমরা শুধু এই 71-এর দিনগুলি পাঠ্য বইয়ের তালিকায় যতটুকু আছে এতটুকু নয়, আমরা এই বইটা পড়ব। বইটা পড়লে দেশের স্বাধীনতা সম্পর্কে অনেক কিছুই জানা যাবে, যার স্পষ্ট রূপ এটার ভিতরে দেখা যাচ্ছে। আর আসলে এই পাঠ্য তালিকায় এই পাঠগুলি আনার কারণ হলো শিক্ষার্থীরা যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, দেশকে ভালোবাসে, দেশের জন্য কিছু করে। আমরা তা করি না, আমরা পাশ করার জন্য পড়ি, আমরা যেন দেশকে জানার জন্য পড়ি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।